আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 24 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আপা, স্যার খুব জোরে ভুগছেন, শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। আমি জলপট্টি দিয়ে দিচ্ছি তারে। বড় স্যার বিদেশে, বাড়িতে কেউ নেই, আপনারা কেউ এসে দেখে যান ওনারে। অদিতি মুহূর্তেই বেকুল হয়ে গেল। হবে না জ্বর? গতকাল এত বড় অ্যাক্সিডেন্ট করে দুদিন যায়নি, আজ আবার ঝুম বৃষ্টিতে ভেজা। অদিতি চিন্তা নিয়ে বলল, জ্বর? কখন থেকে জ্বর? হারুন বলল, বাইরে থেকে আসার পর থেকেই মুখটা লাল হয়ে গেছে, কয়েকবার বমিও করেছেন। অদিতি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে যেন, উঠে দাঁড়িয়ে গেল বিছানা থেকে। জিজ্ঞেস করলো, চাচা সে কি কিছু খেয়েছিলেন, কোনো মেডিসিন? হারুন বিরস কণ্ঠে বলল, না আপা, কিছুই খাই নাই। বড় স্যার তো এখন কাতারে, আমি তো এসব বুঝি না, কি ওষুধ খাওয়ামো? অদিতি শুনে গেল, কি করবে এখন? অদিতি বলল, ধ্রুবর বাকি ফ্রেন্ডদের খবর দিয়েছেন? হারুন জবাবে হতাশার শ্বাস ফেলে বলল, বলছিলাম আমি, স্যার তো ডাইরেক্ট মানা করে দিচ্ছেন। আপনাদের বন্ধুকে মতো কি কিছু হয়েছে আপা? অদিতির কণ্ঠ শুকিয়ে গেল। ও ছোট করে বলল, আপনি ওনার পাশে বসুন চাচা, আমি আসছি। অদিতি আর এক মুহূর্ত দেরি করলো না, হাত পা কাঁপছে ওর। ও ঘরে ছোট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল ডাল নিয়ে খিচুড়ি বসিয়ে দিল। খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট টিফিন ক্যারিয়ারে সেসব ভরলো। ড্রয়ার থেকে একটা বড় শাল গায়ে জড়িয়ে নিয়ে তানিয়াকে বলে দ্রুত বেরিয়ে গেল। অদিতি টিফিন হাতে ধ্রুবদের বাড়ির সামনে দাঁড়ালো। বিশাল বাড়ি, নেম প্লেট লেখা ইয়ামিনস ফ্যামিলি। অদিতি কলিং বেল বাজাতেই দরজা খোলা হলো। হারুন অদিতিকে দেখতেই মুহূর্তেই চিনে ফেললো। বিস্ময় নিয়ে বলল, আপনি অদিতি ভাবি না? ধ্রুব স্যার যারে ভালোবাসেন, একটু আগে আপনি আমারে কল দিছিলেন। অদিতি কিছুটা হকচকিয়ে গেল। এবারই সবাইকে অদিতিকে চিনে কিভাবে? ও তো কোনোদিন এ বাড়িতে পাও রাখেনি। অদিতি ইতস্তত করে বলল, আপনি আমাকে কিভাবে চিনলেন? হারুন মৃদু হেসে বলল, আপনার ইয়া বড় একটা শাড়ি পরা ছবি ধ্রুব স্যারের রুমে টাঙানো আছে। আপনারা তো এই বাড়ির সবাই চিনে। আসেন ম্যাডাম, ধ্রুব স্যার রুমেই আছে, আমি আপনারা নিয়ে যাই। অদিতি লজ্জায় মাথা নিচু করে এগিয়ে গেল। ধ্রুবদের বাড়িটা বিশাল, অভিজাত পরিবেশ, দামি আসবাব, নিখুঁত সজ্জা, সবকিছুতেই পরিপূর্ণতা। অথচ বাড়ির ভেতরে এক ধরনের নিঃসঙ্গতা, কোথাও কোনো শব্দ নেই, শুধু দু একজন কাজের মানুষ বাড়িময় হাঁটাচলা করছেন। হারুন অদিতিকে এগিয়ে নিয়ে গেল ধ্রুব রুমের দিকে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো তারা। অদিতি দেখলো ধ্রুব বিছানায় দুটো কম্বল জড়িয়ে শুয়ে আছে, কপালে জলপট্টি রাখা, মুখটা ফ্যাকাশে এবং রক্তিম। পাশে খাবারের ট্রেতে খাবার ঢেকে রাখা, খাওয়া হয়নি এখনো বোঝা যাচ্ছে। রুমে বেডের উপর দেয়ালে কালচারাল প্রোগ্রামের অদিতির নীল শাড়ি পরা একটা বিশাল ছবি ফ্রেমে টাঙ্গানো, যেখানে অদিতি গিটার হাতে বসেছিল কারোর সঙ্গে। অদিতি ছবিটা দেখে মনে মনে অস্বস্তি বোধ করলো। সবাই কি ভাবছে বাড়ির কে জানে। ও টিফিন হাতে এগিয়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুবর পাশে বেডে বসলো না, চেয়ার টেনে বসলো। হারুন বলল, আপনি খাবার আনছেন? দেন, আমি প্লেটে বেড়ে দিতেছি। হারুন অদিতির হাত থেকে টিফিন হাতে নিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতে অদিতি চুপচাপ চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। কি শান্ত ইনোসেন্ট লাগছিল ধ্রুব ইয়ামিনকে, অথচ এই ছেলেটাই রেগে গেলে চারপাশ লন্ডভন্ড করে ফেলে। অদিতি হাত বাড়িয়ে জ্বর দেখলো। ইয়া আল্লাহ, চমকে হাত ছড়িয়ে ফেললো ও। এত জ্বর! অদিতি মন আরো বেকুল হয়ে গেল। ও জলপট্টি দেওয়া শুরু করলো। কপালে ঠান্ডা কিছুর স্পর্শ পেতে ধ্রুব বিড়বিড়িয়ে বলল, মা মা, ঠান্ডা লাগছে। অদিতি অস্থির হলো ভীষণ। ধ্রুবর চুলে হাত বুলাতে বুলাতে বলল, ধ্রুব শুনছেন? এই ধ্রুব। ধ্রুব জবাব দিল না। হারুন এতক্ষণে এসে গেছে। তারপর বলল, ম্যাডাম এই নেন, স্যারে খাওয়াই দেন, আর কিছু দরকার হলে ডাকবেন আমাকে, আমি পাশের রুমে আছি। অদিতি হারুনের থেকে প্লেট নিল। হারুন হাতে করে বাড়িয়ে মেডিসিনের বক্স এনেছে। অদিতি বক্স থেকে নাপা বের করে রাখলো। হারুন বক্স রেখে দিল টেবিলে। অদিতির দিকে চেয়ে বলল, আপনি এত ভালো ম্যাডাম, ধ্রুব স্যার ভাগ্য করে এমন একটা লক্ষ্মী বউ পাইছেন। হারুনের কথাতে অদিতি চুপ হয়ে গেল। মাথাটা নিচু করে শুয়ে থাকা ধ্রুবর দিকে তাকালো। মনে মনে ভাবলো, সত্য বলতে আমি না, বরং সেই আমার জীবনে ব্লেসিং। হারুন চলে গেল। যাবার আগে দরজা হালকা করে ভিড়িয়ে দিয়ে গেল। রুমে এখন শুধুই অদিতি আর ধ্রুব। জানলার পর্দা হালকা দুলছে, রুমের বাতাস ভারী। ধ্রুব একটু নড়েচড়ে উঠল, যেন ঘুমের ভেতরে ওর অশান্তি হচ্ছে ভীষণ। অদিতি ধীরে ধীরে ধ্রুবর চুলে হাত রাখলো, ডাকলো আলতো গলায়, তারপর বলল, ধ্রুব উঠুন, খেয়ে নিন, মেডিসিন নিতে হবে আপনার। ধ্রুব কয়েকবার ডাকাডাকির পর ধীরে ধীরে চোখ খুললো। ঝাপসা দৃষ্টিতে শুরুতেই অদিতির চিন্তিত মুখটা দেখতে পেল। অদিতি ওর দিকে ঝুঁকে আছে। ধ্রুব শুরুতেই যেন বিশ্বাস করতে পারলো না। ওর বাড়িতে ওকে না জানিয়ে অদিতি আসার মতো কোনো মেয়ে তো অবশ্যই নয়। তারপর বলল, তো তুমি এখানে কেন? ধ্রুব অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো। অদিতি খিচুড়ি ধোয়া ওঠা প্লেটে ফুদ দিতে দিতে বলল, আপনার অসুস্থতার খবর পেয়ে এসেছি, এখন উঠুন, খেয়ে নিন। ধ্রুব মুখ কুচকে ফেললো খাওয়ার কথা শোনা মাত্রই। মুখটা সম্পূর্ণ তেতো হয়ে আছে ওর, মজা পাচ্ছে না কোনো খাবারেই। ও চোখ মুখ কুচকে বিরক্ত হয়ে বলল, খাবো না, ক্ষুধা নেই। অদিতি এবার রাগ দেখিয়ে বলল, আমি অনেক কষ্ট করে বানিয়ে এনেছি, আমার আনা খাবার নষ্ট করবেন আপনি? ধ্রুব চুপচাপ অদিতির রাগে মুখের দিকে তাকিয়ে রইল। এই রাগে ভরা মুখটা যেন অদ্ভুত ঠেকলো ওর কাছে। মায়ের পর কেউ এখনো এভাবে তাকে যত্ন করেনি।
অসুস্থতার দিনগুলোতে সে বরাবরই একা থেকেছে, দরজাটা বন্ধ করে নিজেকে পৃথিবী থেকে আলাদা করে রেখেছে, সৌরভ ইয়ামিনকেও দূরে রেখেছে। কিন্তু আজ অদিতি তার রুমে তাকে এভাবে শাসন দেখাচ্ছে, এসব ধ্রুবর জন্য নতুন একদম। ধ্রুব এসবে অভ্যস্ত নয়। অদিতি ধ্রুবকে এখনো শুয়ে থাকতে দেখে আবারও চোখ রাঙালো, তারপর বলল, আপনি উঠবেন না? আমি খাবার নিয়ে বেরিয়ে যাবো ঘর থেকে। ধ্রুব অসুস্থতার মধ্যেও মলিন হাসলো। রাগী অদিতিকে ওর মারাত্মক লাগছে। ও আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলে অদিতি সাহায্য করলো তাকে। ধ্রুব বালিশ পেছনে দিয়ে আরাম করে বসলো, ক্লান্ত দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে বলল, দাও। অদিতির ঠোঁটে এবার হাসি ফুটলো। ও প্লেট এগিয়ে দিল ধ্রুবর দিকে। ধ্রুব চামচ দিয়ে খেতে শুরু করলো। খিচুড়ির ধোয়া উঠছে। ধ্রুব এক চামচ খাবার মুখে নিচ্ছে। অদিতির চোখের সামনে যেন পুরোটা দৃশ্য ভয়াবহ সুন্দর দেখালো। ধ্রুব ওর হাতের বানানো খাবার এই জ্বরের মধ্যেও তৃপ্তি নিয়ে খাচ্ছে। অনুভূতির আচর অদিতির মনে এবারও দাগ কেটে গেল। ও নির্বিশেষ চেয়ে দেখতে লাগলো ধ্রুবর খাওয়া। ধ্রুব খাওয়া শেষ করে প্লেটটা অদিতির দিকে বাড়িয়ে দিল। অদিতি মেডিসিন এগিয়ে দিল। ধ্রুব ওষুধ খেয়ে নিল। অদিতি কিছুক্ষণ চুপ করে রইল। ধ্রুব খাওয়া শেষ করে ক্লান্ত ভঙ্গিতে বেডে হেলান দিল। অদিতি বলল, শুয়ে পড়বেন? ধ্রুব উত্তর দিল, না, বসি কিছুক্ষণ। অদিতি এবার সাহস সঞ্চয় করে বলল, আপনার সাথে ইমন ভাইদের কি কোনো সমস্যা চলছে? ধ্রুবর ভ্রু কুঁচকে গেল। মাথাটা এতক্ষণ কে ধরেছিল? অদিতির কথা শোনা মাত্র ওর চোখ মুখ যেন ছড়িয়ে গেল সেই মাথা ব্যথা। ধ্রুব ঠান্ডা গলায় প্রশ্ন করলো, তোমাকে কে জানিয়েছে? অদিতির ঠোঁট চেপে উত্তর দিল, হারুন চাচা। ধ্রুব দীর্ঘশ্বাস ফেললো। তার চোখ শীতল। ও সেভাবে জবাব দিল, শাস্তি দিচ্ছি কিছু ভুলের জন্য, কদিন পর সব ঠিক হয়ে যাবে। অদিতি শাসাটকে শুনে গেল কথাগুলো। কিছুক্ষণ চুপ থাকার পর অদিতির চোখ ছোট ছোট করে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আর আমার উপরও নাকি আপনি এখন রেগে আছেন? ধ্রুব ভ্রু তুলে তাকালো। অদিতির দিকে শীতল চোখে চেয়ে হেয়ালি করে বলল, রাগ করার মতো কিছু করেছো তুমি? অদিতি মৃদু কণ্ঠে বলল, আজ দুপুরে নদী পারে। ধ্রুব কথাটা শেষ করার সুযোগ দিল না। হাতে থাকা পানির গ্লাস টেবিলের উপর রেখে ঠান্ডা গলায় বলল, জানি না আমি কিছু। ধ্রুব কণ্ঠে যে রাগ ছিল সেটা বোঝাই যাচ্ছে। অদিতির বুকের ভেতর যেন কেমন মুচড় দিয়ে উঠলো। ধ্রুবকে এভাবে এড়িয়ে যেতে দেখে তার কান্না পেয়ে গেল। সে ধ্রুবর হাতটা আলতো করে ধরে ফেললো। তারপর বলল, সরি ধ্রুব, আপনি রাগ করেছেন আমি জানি। আপনি আমার উপর রাগ না করলে এভাবে শান্ত গলায় কথা বলতেন না। ধ্রুব অদিতির চেপে রাখা দুজনের হাতের দিকে একবার চেয়ে অদিতির গুলগাল মুখের দিকে তাকালো। অদিতির চোখে অনুনয়, অপরাধবোধ স্পষ্ট। ধ্রুব হতাশার শ্বাস ফেললো সেটা দেখে। শীতল গলায় সোজাসুজি একটা প্রশ্ন করলো, অদিতি, আজ অব্দি আমি কখনো তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করেছি? একবারের জন্যও? অদিতি সঙ্গে সঙ্গে বলল, ধ্রুব আমি। ধ্রুব কথাটা থামিয়ে আবারও দৃঢ় গলায় প্রশ্ন করলো, ফার্স্ট আনসার মাই কোয়েশ্চন, হ্যাঁ কি না? অদিতি মাথাটা নিচু করে বলল, না। ধ্রুব এবার কিছুটা রাগ দেখিয়ে বলল, তাহলে সেদিন কেন তুমি আমাকে ধাক্কা দিলে? কেন তোমার আচরণে মনে হলো আমি এম ব্লেডি ইন্টিজার, যে তোমাকে জোর জবরদস্তি করেছে? অথচ আমি তোমার অনুমতি তখনও চেয়েছিলাম, চাইনি আমি। অদিতি মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। তার গলা কাঁপছে। ও উত্তর দেওয়ার চেষ্টা করলো। তারপর বলল, ধ্রুব আমি সেটা ভেবে ধাক্কা দেইনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হাসলো। তারপর বলল, ভয়? আমাকে ভয় পেয়েছিলে তুমি? তোমার কি মনে হয়েছে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে? ও গড অদিতি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে জাস্ট ছোঁয়ার জন্য আমি এতটা কষ্ট করিনি। তুমি একবার বলতে এসব তুমি চাও না? আমি একবারের জন্য তোমাকে টাচই করতাম না? তুমি আমার ব্যাপারে এসব ভাবলেই বা কি করে? জাস্ট স্পিচলেস। অদিতি টলমল চোখে চেয়ে অধৈর্য গলায় বলল, ধ্রুব প্লিজ আমাকে কেন ভুল বুঝছেন? আমি ভেবেছি আপনি বোধহয় এসব চান। শহরে না থাকায় হয়তো আমি এসব নিতে পারছি না। ধ্রুব বিয়ের আগে এসব ব্যাপারে আমি নিয়ে ভয় পাই ভীষণ। ধ্রুব এবার সরাসরি অদিতির দিকে তাকালো। কিছুক্ষণ অভাবেই তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে বলল, ওহ, সবকিছুর মূলে তাহলে এক বিয়ে হলে তোমার ভরসা হবে ধ্রুব ক্যারেক্টারলেস নয়। ওকে দেন, লেটস গেট ম্যারিড। আজকেই এই মুহূর্তেই। বোকাশোকা অদিতি হায়াতের মাথায় যেন বাদ ছিটকে পড়ে। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে অদিতির হা হয়ে থাকা মুখটার দিকে। অদিতিকে এই মুহূর্তে ভীষণ বাচ্চা বাচ্চা লাগছিল, 20 বছরের একটা বাচ্চা। ধ্রুবর হাসি এলেও ও মুখ চোখ ইচ্ছে করে গম্ভীর করে রাখলো। অদিতি হতবুদ্ধি হয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুবর এভাবে তাকানো দেখে নিজস্ব ভঙ্গিতে ডান ভ্রুতা উচালো। অধরে দাঁত চেপে ঠান্ডা স্বরে বলল, কি তাকিয়ে আছো কেন এভাবে? এনি প্রবলেম? কথাটা বলে ধ্রুব এগিয়ে গিয়ে অদিতির হা হয়ে থাকা মুখটা থুতনি ঠেলে বন্ধ করে দিয়ে ভ্রু বাঁকিয়ে ভয় পাওয়ার ভান করে বলল, ইউর রিয়াকশন ইজ স্ক্যারিং মি। ধ্রুব সরে বসলো। অদিতির হা হয়ে থাকা মুখটা বন্ধ আপাতত। অদিতি বিস্ময় চেপে বলল, মানে বিয়ে এইভাবে, এই অবস্থায়? ধ্রুব অবাক হওয়ার ভান ধরে নিজের দিকে তাকালো। এই মুহূর্তে ও ক্যাজুয়াল একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। বাসার ড্রেস দেখে ধ্রুব ভ্রু বাঁকিয়ে অদিতিকে দেখলো। তারপর গা ছেড়ে দিয়ে বলল, টি শার্ট পরে বিয়ে করা যায় না? পাঞ্জাবি পরতে হবে? ফাইন, তোমাকে নিয়ে গিয়ে শপিং করে দেবো দুজনের, হবে? অদিতি বিরক্ত হয়ে গেল এবার। ধ্রুবর মজা করাটাও একটু ভালো লাগলো না। ও হাতে থাকা খিচুড়ির প্লেট ঠাস করে টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। চোখ মুখ কুচকে বলল, আপনি পাগল হয়ে গেছেন জাস্ট। আমার মনে হয় জ্বরে আপনার মাথাটা সম্পূর্ণ গেছে।
ধ্রুব বিছানায় বসে থাকা অবস্থায় দুর্বল হাতে অদিতির হাত টেনে ধরে ওকে আবারও বসিয়ে দিল নিজের পাশে বিছানায়। অদিতি ধ্রুবর পাশে বসে বিরক্ত হয়ে তাকালো, তারপর বলল, ধ্রুব ভালো হচ্ছে না কিন্তু, মজা বন্ধ করবেন আপনি। ধ্রুব অদিতির হাতটা টেনে নিজের হাতে রাখলো, আঙুলের ভাঁজে আঙুল রেখে অদিতির চোখের দিকে তাকালো, মৃদু কণ্ঠে বলে গেল, আই এম ফাইন, তুমি শোনো আগে, আমাদের বিয়ে হয়ে গেলে তোমার বাবাও আমাদের কোনোদিন আলাদা করতে পারবেন না। আর বিয়ে করা তো তোমার বাবাও সাপোর্ট করেন, রাইট? মনে করিয়ে দিচ্ছি, তোমার গ্রামের একজন বিয়ে হওয়াতে তাদের আলাদা করা হয়নি, তোমার বাবা উল্টো খুশি ছিলেন তাদের উপর। আজকে সবে বাড়ি থেকে পাওয়া এই খবরগুলো স্বয়ং ধ্রুবর মুখে হুবহু শুনে অবাক হয়ে গেল অদিতি। ও ভ্রু কুঁচকে ফেললো, তারপর বলল, আপনি আপনি এই খবর পেলেন কোথা থেকে? আমার বাড়িতে এখনো নজর রাখছেন আপনি? ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো, হেয়ালি করে বলল, তুমি জানতে না এসব? আমার শালা বলেনি তোমাকে? অদিতি ধ্রুবর কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। শালা? ধ্রুব এবার গলা কেসে মাথা তুলে তাকালো অবাক হয়ে বসে থাকা অদিতির দিকে, তারপর গলা খাকারি দিয়ে সুর টেনে টেনে বলল, ইফাস হায়াত, দ্য ব্রাদার অফ অদিতি হায়াত। অদিতির মুখ আবার হা হয়ে গেল, ও অবাক হয়ে বলল, ওর সঙ্গে আপনার কথা হয়? ইয়া আল্লাহ, আব্বা জানলে ওরে মেরে ফেলবে। ধ্রুব সঙ্গে সঙ্গে ভ্রু বাঁকালো, তারপর বলল, কেউ আমার শালাবাবুকে ধরতে পারলে তো? ওর দুলাভাই আছে না, হি উইল প্রোটেক্ট হিম। অদিতি হাল ছাড়লো, ধ্রুব যা নাচরবান্দা, যা বলবে তাই করবে। ও ছোট করে শ্বাস ফেলে বলল, ধ্রুব আমার যেতে হবে, রাত হচ্ছে, আপনি শুয়ে পড়ুন, আমি রান্না করে রেখে যাচ্ছি, সময় মতো খেয়ে নেবেন, মেডিসিন নেবেন, আমি কিন্তু কল করে খোঁজ নেব। অদিতি কথাটা বলে ধ্রুবর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো, টেবিলের উপর থেকে ব্যাগটা কাঁধে ঝুলালো। ধ্রুবর মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল, আবার সে একাকী দিন, অন্ধকার রুম। ছোট থেকে একা থেকে এতকাল অভ্যাস হলেও এখন অদিতি জীবনে আসার পর মনে হয় কেউ একটু থাকুক পাশে, হাতে হাত রেখে চোখে চোখ রেখে, মনে মন ছুঁয়ে রয়ে যাক সারাটা জীবন। ঘরটা অন্ধকার না হয়ে মোমবাতির আলোয় ঝিলমিলা, কাবার জোরে শাড়িগুলো সাজুক যত্নে। এতক্ষণ ফুরফুরে মেজাজে থাকলেও মুহূর্তে ধ্রুব কেসে ওঠে, কাশতে কাশতে বহু কষ্টে বলার চেষ্টা করলো, আমি সিক, আমাকে এভাবে রেখে চলে যাবে? অদিতি স্বাভাবিক চোখে দেখতে লাগলো ধ্রুবর কাশি। এতক্ষণ যে লোক এত কথা বলে ফেলেছে, অদিতির চলে যাওয়ার কথা শুনে আবারও সিক হয়ে গেল, যত সব ধান্দাবাজি। অদিতি কোমরে হাত দিয়ে বলল, ধ্রুব ভীষণ বাজে অ্যাক্টিং হচ্ছে কিন্তু। কথাটা শোনা মাত্রই কাশি থামিয়ে ভ্রু কুচকে তাকালো। অদিতি কঠিন নির্দয় চোখ দুটো দেখেও পরপর চোখ উল্টে শ্বাস ফেলে বলল, ফাইন, অ্যাক্টিং করছি না। অসুস্থ থাকায় ধ্রুব রীতিমতো বাচ্চাদের মতো হয়ে গেছে। নিজের গম্ভীর রাগে জেদি স্বভাবের বাইরে গিয়ে ধ্রুব ইয়ামিনের ছেলে মানুষের আচরণগুলো অবাক ঠেকলো অদিতির কাছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে না আপনি সিক আছেন, ব্রেন ঠিকই ফাংশন করছে, ঘুমান এখন, আমি আসি। ফোনে যেন শুনতে না পায় আপনি মেডিসিন নিচ্ছেন না। ধ্রুব বলল, এত সন্দেহ থাকলে থেকে যাও তুমি, থেকে থেকে টেক কেয়ার করো। ধ্রুবর কণ্ঠে বিরক্তি, এত দরদর সহ্য হচ্ছে না। অদিতি টেবিল থেকে মোবাইল ফোন নিতে নিতে বলল, জি না, যেদিন বউ হয়ে আসবো সেদিন থেকে এক্সট্রা টেক কেয়ার চলবে। এবার ধ্রুব অসভ্য চিন্তায় মাথার পেছনটা চুলকালো, বাঁকা এসে বলল, রাতভর? অদিতির সঙ্গে সঙ্গে ভ্রু কুচকালো, ফোন হাতে নিয়ে ধ্রুবর দিকে তাকালো, তারপর বলল, কি? ধ্রুবর সঙ্গে সঙ্গে ভদ্রভাবটুকু মুখে ফুটিয়ে বলল, আই মিন কেয়ার, টেক কেয়ার চলবে, অন্য কিছু ভাবছো নাকি? ধ্রুব ভ্রু বাঁকালো, ওর চোখে দুষ্ট ইঙ্গিত। অদিতি মুহূর্তে লজ্জায় পড়ে গেল, মুখ লুকিয়ে অন্য পাশে সরিয়ে ফেললো, নিজের এমন উদ্ভট চিন্তায় বিরক্ত লজ্জিত। ধ্রুব তো এখন পেয়ে বসবে আরম। অদিতির লাজুক মুখটার দিকে ধ্রুব তাকিয়ে অবাক হওয়ার ভান ধরলো, চোখ বড় বড় করে অদিতিকে ইচ্ছে করে টিস করতে বলল, কি তুফাজ্জল হায়াতের ভদ্র মেয়ে, এই অবস্থা তোমার? কি চিন্তা করছো আজকাল? আরে এখনো আন্ডার এজ তুমি, এইসব এখনোই, ছি ছি। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।